গল্পের শুরুতেই শাও নামের একটি মেয়ে এবং তার দাদিমাকে দেখানো হয়। শাওয়ের ঘুম ভেঙে গেলে সে তার দাদিমাকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু তিনি কিছুতেই ঘুম থেকে উঠছিল না, অর্থাৎ তার দাদিমা মারা গিয়েছে। তখন গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার সানকে দেখানো হয়। পেশায় সে একজন ফিউনারাল ডিরেক্টর। তাদের কাজ হচ্ছে মৃত মানুষকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা এবং শেষকৃত্য ইভেন্ট ম্যানেজমেন্ট করা। দেখা যায় সান তার গার্লফ্রেন্ড শিশির কাছে একাধিক ফোন এবং ভয়েস মেসেজ করলেও শিশি তার কোনো রিপ্লাই দিচ্ছিল না। এই নিয়ে সে প্রচন্ড রেগে যায়। তখন তার বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট ওয়াং তাকে ফোন করে, বলে একজন বৃদ্ধ মহিলা গত রাতে মারা গিয়েছে, তার বডি প্রচন্ড শক্ত হয়ে রয়েছে, তোমাকে এখনই আসতে হবে। আমরা দেখতে পাই সে বৃদ্ধ মহিলাটি হচ্ছে শাওয়ের দাদিমা। শাও কিছু বুঝতে না পেরে আলমারির মধ্যে লুকিয়েছিল। সান সেখানে গিয়ে লাশের বডি সোজা করতে থাকে। তখন শাও আলমারি থেকে বেরিয়ে সানকে মারতে শুরু করে, বলে আমার দিদাকে স্পর্শ করবে না। এই দেখে তার আঙ্কেল তাকে ধরে নিয়ে অন্য রুমে রেখে আসে। এরপর শাওয়ের আন্টি লক্ষ্য করে শাওয়ের দাদিমায়ের দামি রিংটা তার আঙুলে নেই। এজন্য সে সান এবং তার বন্ধুকে দোষারোপ করে, বলে আমার শাশুড়ি মায়ের রিংটা তোমরা চুরি করেছো। এই শুনে তারা রেগে গিয়ে জামা কাপড় খুলে ফেলে, বলে তোমরা চাইলে খুঁজে দেখতে পারো। এতে সে লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেখানকার লোকজন তাদের এই দৃশ্য ভিডিও করে এবং একে অপরকে বলে সান এতদিন জেলে ছিল, কয়েকদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। তখন সানের আরেকজন অ্যাসিস্ট্যান্ট ইন এসে বলে তাদের ভ্যান প্রস্তুত হয়েছে, মৃতদেহটাকে পোড়ানোর জন্য নিয়ে যেতে হবে। তারা শাওয়ের দিদাকে নিয়ে যাচ্ছিল। শাও জানালা দিয়ে তাদেরকে দেখে। তার কাজিন তাকে বলে দিদা মারা গিয়েছে, তাকে আর কখনোই দেখতে পাবে না। এরা তাকে পুড়িয়ে ছাইগুলো নদীতে বিসর্জন দিয়ে দিবে। শাও বলে তোমার সাহস হলো কিভাবে এরকম উল্টো পাল্টা কথা বলার? দিদার হয়তো শরীর খারাপ করেছে, আমি তাকে ফিরিয়ে আনবো। এই বলে সে জানালা দিয়ে বেরিয়ে তাদের পিছু করতে থাকে, কিন্তু সে তাদেরকে ধরতে পারে না। এরপর সান সেই বৃদ্ধ মহিলার শেষকৃত্য শেষে তার দোকানে ফিরে। সে এখানেই থাকে। তার পাশের দোকানটা হচ্ছে একটি ওয়েডিং শপ, যেখানে বিয়ের জিনিসপত্র বিক্রয় করা হয়। দোকানের মালিক তাকে বলে তোমার মরার গাড়িটা এখান থেকে সরাও, এই অলক্ষণে গাড়িটার জন্য দোকানে কাস্টমার আসবে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। তখন সানের বাবা এবং বোন তার সাথে দেখা করতে আসে। সানের বাবা তাকে বলে আমাদের এই ফিউনারাল বিজনেসটা প্রথমে তোমার দাদু শুরু করেছিল, তারপর আমি, তারপর মৃত্যুর আগ পর্যন্ত তোমার বড় ভাই আমাদের এই বিজনেসটা সামলিয়েছিল এবং বর্তমানে তুমি এর দেখাশোনা করছো। তাই পারিবারিক সূত্রে এই বিজনেসটা এবং দোকানের মালিক তুমিই হবে। এই বলে তারা সানের সামনে তাদের প্রপার্টির পেপারসগুলো রাখে। তিনি সানকে বলেন তোমার মৃত দাদু এবং ভাইকে হাঁটু গেড়ে সম্মান জানাও, কিন্তু সান তা ঠিকভাবে না করেই প্রপার্টির পেপারসগুলো নিয়ে যায়। তখন তার গার্লফ্রেন্ড শিশি টেক্সট করে, যেখানে লেখা ছিল ব্রেকআপ। এই দেখে সে প্রচন্ড রেগে গিয়ে শিশির বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় সে শাওকে দেখতে পায়, যে একজন লোককে কিছু একটা জিজ্ঞেস করছিল। এরপর সে শিশির বাড়ি এসে তার সাথে জবরদস্তি শুরু করে। তখন সে শিশির নতুন বয়ফ্রেন্ডকে দেখতে পায়। তারা একে অপরের সাথে মারপিট করে। এক পর্যায়ে শিশি এসে তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। শিশি আরো বলে সে প্রেগনেন্ট। তখন সান বলে তোমার জন্যই আমি এর সাথে মারামারি করে জেলে গিয়েছিলাম, আমার সাথে কেন এমন করলে? শিশি বলে তুমি যথেষ্ট ম্যাচিউর নও, তুমি কখনোই একজন ভালো বাবা হতে পারবে না। এই শুনে সান প্রচন্ড কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে এসে শাওকে দেখতে পায়। শাও বলে তুমি আমার দিদাকে নিয়ে গিয়েছো, তাকে এক্ষুনি ফিরিয়ে দাও। সান তার বিছানার নিচে প্রপার্টির পেপারসগুলো রাখে এবং তার বন্ধুকে বলে এই বিচ্ছুটাকে বাইরে ফেলে দিয়ে আসো। তখন শাওয়ের আঙ্কেল এসে তাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই যেতে চায় না। এতে সান রেগে গিয়ে তাকে তুলে তার আঙ্কেলের কাছে দিয়ে দেয়। সে সানের হাতে কামড় বসিয়ে দেয়। সান বলে গত জন্মে তুমি নিশ্চয়ই একটা কুকুর ছিলে। এরপর রাতের বেলা সে আবারও সানের বাসায় চলে আসে, বলে আমার দিদাকে ফিরিয়ে দিবে কিনা বলো। এর কিছুক্ষণ পর তার আঙ্কেল আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে শাওকে টেনে হিচড়ে নিয়ে যেতে চায়। শাও তাকে কামড়ে দেয়। শাওয়ের আন্টি তার আঙ্কেলকে ডেকে বলে তাদের এক্ষুনি বেরোতে হবে, তা না হলে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তাই তার আঙ্কেল বাধ্য হয়ে সানকে কিছু টাকা অফার করে, বলে কয়েকদিনের জন্য একে তোমাদের কাছেই রেখে দাও। সান কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু সানের বন্ধু ওয়াং টাকার লোভ সামলাতে না পেরে শাওকে তাদের সাথে রাখতে রাজি হয়। এতে সান রেগে গেলে ওয়াং বলে আমি টাকার লোভ সামলাতে পারি না। সান বলে এই বিচ্ছুটাকে সামলাবে কিভাবে তা নিয়ে ভাবো। এরপর তারা শাওকে নুডলস খেতে দেয়। শাও বলে নুডলসের সাথে তার রসুন চাই, কারণ দিদা বলেছে রসুন নুডলসের স্বাদ দ্বিগুণ করে। দেখা যায় সে নিচে পড়ে থাকা খাবারগুলো কুড়িয়ে খেয়ে নেয়। ওয়াং জিজ্ঞেস করে তুমি দিদার কাছে থাকো কেন? শাও বলে আমার বাবা মা নেই। ইন জিজ্ঞেস করে তুমি আমাদের ঠিকানা কোথায় পেলে? তখন শাও তার স্মার্ট ওয়াচটি তাদেরকে দেখায়, বলে আমি তোমাদের গাড়ির ছবি তুলে রেখেছিলাম, গাড়ির পেছনেই তোমাদের বাসার অ্যাড্রেস লেখা ছিল। দিদা বলেছে খুঁজলে সবকিছুই পাওয়া যায়।
যায়, তাই আমি লোকজনকে ছবিটা দেখিয়ে তোমাদের বাসা পর্যন্ত চলে এসেছি। এরপর ওয়াং বলে চলো আমরা লুকোচুরি খেলি, কিন্তু শাও বলে সে মাহাজং খেলবে। এই শুনে সানও অবাক হয়ে যায়, কারণ মাহাজং হচ্ছে বড়দের গেম, এটা মূলত টাকার বিনিময়ে খেলতে হয়। শাও বলে তার দিদা তাকে মাহাজং খেলতে শিখিয়েছে। এই বলে সে বাজির টাকা হিসেবে একটি কয়েন এবং তার দিদার সেই রিংটা রাখে। রিংটা দেখে সান রেগে যায়, বলে তাহলে তুমি এটা চুরি করেছো? শাও বলে সে এটা চুরি করেনি, তার দিদা উপহার হিসেবে তাকে দিয়েছে। দেখা যায় তারা কিছুতেই শাওয়ের সাথে পেরে উঠছিল না। শাও গেমটা জিতে যায়। ওয়াং আবারও খেলতে চাইলে শাও মানা করে দেয়, বলে দিদা বলেছে প্রথমবার জিতে গেলে দ্বিতীয়বার আর খেলবে না। এরপর রাতের বেলা সানের উপরের বিছানায় শাও ঘুমিয়েছিল। সে সানের গায়ে পি করে দেয়। সানের ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে শাওয়ের বিছানা ধুয়ে দেয়। শাও বলে এই প্রথমবার সে বিছানায় পি করেছে, কারণ সে সানের ওয়াশরুমে যেতে ভয় পায়, সেখানে ভয়ঙ্কর দুটো ভূত থাকে। তখন সান বলে এগুলো কাগজের তৈরি পুতুল, এতে ভয় পাওয়ার কিছুই নেই। পরদিন সকালে সানের বোন তাকে কল করে রেজিস্ট্রার অফিসে আসতে বলে, কারণ আজকে তাদের দোকানটা সানের নামে করে দেয়া হবে। সানকে এক্ষুনি প্রপার্টির পেপারস নিয়ে যেতে হবে, যেটা সে গত রাতে বিছানার নিচে রেখেছিল। সে ঘুম চোখে পেপারসগুলো খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে গতকাল রাতে সে এই বিছানা সহ ধুয়ে দিয়েছিল। সে ওয়াশিং মেশিনের ভিতর থেকে পেপারস নিয়ে রেজিস্ট্রার অফিসে চলে আসে। অফিসার বলে ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে পেপারসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই তাদেরকে নতুন পেপারস বানিয়ে দেওয়া হবে। এর জন্য প্রায় 1 মাস সময় লাগবে। সানের এই বোকামোর জন্য সে তার বাবার হাতে প্রচন্ড মার খায়। এরপর ওয়াং তাকে ফোন করে একটি হসপিটালে আসতে বলে, যেখানে ছোট একটি মেয়ে মারা গিয়েছে। ওয়াং সেই মেয়েটির ফিউনারাল ইভেন্টের কাজটি নিতে চাইছিল। তার সাথে অন্যান্য ফিউনারাল ইভেন্টের লোকজন মৃত মেয়েটির পরিবারের পিছু করতে থাকে। মেয়েটির বাবা রেগে গিয়ে তাদেরকে বিরক্ত করতে মানা করে। দেখা যায় শাও ওয়াং এর সাথে সেই হসপিটালে এসেছিল। সে সানকে দেখে বলে তার দিদাকে এখনই ফিরিয়ে দিতে হবে। তখন সান একটি ফোন দিয়ে আটে। সে শাওকে বলে চুপচাপ আমার সাথে চলো, আমার কথা শুনলে অবশ্যই তোমার দিদাকে ফিরিয়ে দিব। এই বলে সে শাওকে নিয়ে মৃত মেয়েটির পরিবারের কাছে চলে আসে। তাদেরকে সান্ত্বনা দেয়, বলে শাও হচ্ছে তার মেয়ে, তাদের মেয়ে হারানোর কষ্ট সে অনুভব করতে পারছে। এই ধরনের ইমোশনাল কথা বলে সে ফিউনারালের কাজটি নিয়ে নেয়। এরপর তারা মৃত মেয়েটিকে পোড়ানোর জন্য ক্রিমেটোরিয়ামে চলে আসে। ক্রিমেটোরিয়াম হচ্ছে লাশ পোড়ানোর ঘর। সে শাওকে গাড়ির ভেতরে আটকে রেখে কফিনটি নিয়ে ক্রিমেটোরিয়ামের দিকে যাচ্ছিল। কফিনটি দেখে শাও ভাবে এর ভেতরেই হয়তো তার দিদা রয়েছে। এই দেখে সে তাদের পিছু করে অন্য এক ক্রিমেটোরিয়াম রুমে চলে আসে। তাদেরকে বলে এই কফিনের ভেতরেই তার দিদা রয়েছে। তারা শাওকে ধরতে যায়। সে একজনকে কামড়ে দেয়। এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এর কারণে ক্রিমেটোরিয়ামের মালিক সানের ওপর প্রচন্ড রেগে যায়। তারপর শাও সানকে বলে আমি ভেবেছিলাম ওই কফিনে আমার দিদা রয়েছে। সান বলে তোমার দিদাকে পুড়িয়ে ফেলা হয়েছে, সে পুড়ে ধোয়া হয়ে উড়ে গিয়েছে, আর কখনোই সে ফিরে আসবে না। এই শুনে শাও কান্নায় ভেঙে পড়ে। বাড়ি ফিরে তারা সবাই শাওকে বুঝায়, বলে তোমার দিদা হয়তো ফিরে আসতে পারে, সে এখন একটি তারায় পরিণত হয়েছে। এরপর রাতের বেলা সানের ঘুম ভেঙে গেলে সে দেখে শাও তার বিছানায় নেই। শাও বাহিরে বসে তার স্মার্ট ওয়াচ থেকে তার দিদার রেকর্ড করা ভয়েস শুনে আর আকাশের দিকে তাকিয়ে কান্না করে। এই দেখে সান খুব ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে সান দেখে শাও একটি অ্যাশ বক্সে অর্থাৎ মৃতদেহের ছাই রাখার পাত্রে কালারিং করছে। এই দেখে সে শাওয়ের উপর প্রচন্ড রেগে যায়, কারণ এই অ্যাশ বক্সটি তার স্পেশাল ভাবে বানিয়েছিল, যেটায় গতকালকের মৃত মেয়েটির ছাই রাখা হবে। এরপর সান অনেক চেষ্টা করেও এইরকম আরেকটি অ্যাশ বক্স ম্যানেজ করতে পারে না, তাই সে ওই বক্সটি মৃত মেয়ের পরিবারকে দিতে বাধ্য হয় এবং তাদের কাছে ক্ষমা চায়। বলে আমার মেয়ে বক্সটি কালার করে নষ্ট করে ফেলেছে। কিন্তু তারা সেই বক্সটি দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের মেয়ে কালারিং করতে খুব পছন্দ করত। মহিলাটি শাওকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে এবং তারা শাওয়ের জন্য কিছু টাকাও দিয়ে যায়। এরপর শাও ওয়াং এবং ইনের সাথে বসে চিপস খাচ্ছিল। ওয়াং বলে শাও হচ্ছে আমাদের লাকি স্টার, ও আসার পর থেকে আমাদের ভাগ্য খুলে গিয়েছে। সান বলে শাও খুব ভালো একটি মেয়ে, কিন্তু যখন সে তার দিদার কথা জিজ্ঞেস করে তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। শাও নিচে পড়ে থাকা চিপস কুড়িয়ে খাচ্ছিল। সান তাকে কুড়িয়ে খেতে মানা করে এবং তাকে বাবল গাম খেতে দেয়। সে নিজেও একটি মুখে নেয়, বুঝতে পারে এটা বাবল গাম নয়, এগুলো হচ্ছে প্লাস্টিকের ছোট বল, যেটা শাও খেয়ে ফেলেছে। তারা তখনই শাওকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর বলে 2-1 দিনের মধ্যেই বলটা মলত্যাগের মাধ্যমে বেরিয়ে আসবে। এরপর শাও যতবার মলত্যাগ করে তারা প্রত্যেকবার চপস্টিক নিয়ে ওয়াশরুমে চলে যায়, বলটা খুঁজতে থাকে এবং অবশেষে তারা বলটা খুঁজে পায়। সবাই প্রচন্ড খুশি হয়।
তখন শাওয়ের আঙ্কেল সানকে ফোন করে বলে শাওকে নিয়ে আসতে, কারণ তারা বাড়ি চলে এসেছে। কিন্তু দেখা যায় শাওয়ের আন্টি শাওকে দেখে মোটেও খুশি হয় না, তাকে রাস্তার মেয়ে, অনাথ এইসব বলে কটাক্ষ করে। এই শুনে সান রেগে গিয়ে তাকে মারতে যায়। শাওয়ের আঙ্কেল বলে তোমরা শাওকে আরো কিছুদিন তোমাদের কাছেই রাখো। শাওয়ের আন্টির মেজাজ ঠান্ডা হলে শাওকে তখন নিয়ে আসবো। শাও এক দৌড়ে তাদের সাথে চলে যায়। ফেরার পথে ওয়াং বলে শাওয়ের খরচ বাবদ এতগুলো টাকা ওর আঙ্কেল আমাদেরকে দিতে চাইলো, কিন্তু তুমি টাকাগুলো ফিরিয়ে দিলে কেন? সান বলে শাও এখন থেকে আমাদের পরিবারের একজন। এরপর তারা বাড়ি ফিরে দেখতে পায় সানের বাবা এবং বোন তাদের জন্য অপেক্ষা করছে, কারণ ক্রিমেটোরিয়ামের মালিক সানের বাবার কাছে বিচার দিয়েছিল। সানের বাবা রেগে গিয়ে তাকে মারতে যায়। তখন শাও তার সামনে এসে দাঁড়ায়, বলে সবকিছুর জন্য আমিই দায়ী, সানের কোনো দোষ নেই। তখন সানের বাবা এবং বোন তাকে বলে আমাদের এই ফ্যামিলি বিজনেসটা যদি ঠিকভাবে না চালাতে পারো তাহলে এই বিজনেস এবং দোকানটা আমরা বিক্রি করে দিব। এই শুনে সান তাদের সাথে ঝগড়া শুরু করে। তার বাবা বলে এই বিজনেস থেকে 30 দিনের মধ্যে 3 লক্ষ টাকা উপার্জন করে দেখাও, তাহলেই সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দেয়া হবে। রাতের বেলা সানের এক্স গার্লফ্রেন্ড শিশি তার বিয়ের ছবি পাঠায়। সে তার নতুন বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। এই দেখে তার প্রচন্ড মন খারাপ হয় এবং অ্যাক্সিডেন্টলি সোফা থেকে উল্টে পড়ে যায় এবং সেইভাবেই ফ্লোরে বসে থাকে। তার এইসব দেখে শাওয়ের প্রচন্ড হাসি পায়। সে তার স্মার্ট ওয়াচ দিয়ে তার একটি ছবি তুলে রাখে। পরদিন সকালে সে সানের ফোন নাম্বার চেয়ে নেয় এবং তার ফোনে গত রাতের সেই ছবিটা পাঠায়। সেটা দেখে ওয়াং এবং শাও তাকে নিয়ে খুব হাসাহাসি করে। এরপর তারা তিনজন ব্রেকফাস্ট করতে আসে। সান লক্ষ্য করে শাও নিচে পড়ে যাওয়া খাবার কুড়িয়ে খায়, কারণ সে খুব দ্রুত খাবার খাচ্ছিল, ফলে অনেক খাবার নিচে পড়ে যায়। সে বলে তার দিদা বলেছে খাবার নিচে পড়ে গেলে তাতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে 3 সেকেন্ড সময় লাগে, এই সময়ের মধ্যে খাবার কুড়িয়ে খাওয়া নিরাপদ। তার এইসব শুনে সান রেগে গিয়ে বলে তোমাকে আমার কিছু শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে খাবার ধীর গতিতে খাবে। দ্বিতীয়ত খাবার নিচে থেকে কুড়িয়ে খেতে পারবে না, নিচে অনেক রোগ জীবাণু থাকে। আর তৃতীয়ত কথায় কথায় দিদার কথা বলবে না, তখন শাও তাকে কামড়ে দিতে নেয়। সান বলে চতুর্থ শর্ত হচ্ছে কুকুরের মতো কামড়ানো বন্ধ করো। এই শুনে শাও তার মুখে থুতু মেরে চলে যায়। কিছুক্ষণ পর সে সানকে ফোন করে পার্কে আসতে বলে। সে একজন বৃদ্ধ লোকের সাথে সানের পরিচয় করিয়ে দেয়। লোকটি হচ্ছে শাওয়ের দিদার বন্ধু। সে সানকে বলে মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হলো আমি নিজ চোখে আমার ফিউনারাল দেখতে চাই। ফিউনারালটা অবশ্যই রাজকীয় হতে হবে, তোমরা এর ব্যবস্থা করবে। সান বলে আমরা শুধুমাত্র মৃত মানুষের ফিউনারাল করে থাকি। এই বলে সে চলে যাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটি তাদেরকে ডেকে বলে ফিউনারালের জন্য আমি 3 লক্ষ টাকা দিব। এই শুনে তারা রাজি হয়ে যায় এবং বৃদ্ধ লোকটির প্রি ফিউনারাল অ্যারেঞ্জ করে। কান্নাকাটি করার জন্য তারা ভাড়া করে লোকজন নিয়ে আসে। ওয়াং তাদেরকে বলে চিৎকার করে কান্না করতে হবে, তা না হলে কেউ পেমেন্ট পাবে না। তখন হঠাৎ সেই বৃদ্ধ লোকটির পরিবারের লোকজন চলে আসে। তারা এইসব দেখে প্রচন্ড রেগে গিয়ে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে একজন লোক শাওয়ের লাঠিটা ভেঙে ফেলে। এর পরের সিনে দেখা যায় তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সানের গালে ক্ষত দেখে শাও থুতু লাগিয়ে দেয়, বলে দিদা বলেছে ক্ষত স্থানে থুতু লাগালে তা জলদি সেরে ওঠে। এরপর তাদেরকে ছেড়ে দেয়া হয়। বাহিরে সানের সাথে বৃদ্ধ লোকটির দেখা হয়। সে বলে তোমার সত্যিটা জানা উচিত, যে 3 লক্ষ টাকা আমি তোমাকে দিয়েছিলাম সেটা ছিল শাওয়ের দিদার। সে শাওয়ের নামে এই টাকাগুলো ব্যাংকে রেখে গিয়েছিল। শাও আমাকে এসে বলল যে তুমি খুব বিপদে রয়েছো, তাই সে তার দিদার জমানোর সমস্ত টাকাগুলো আমার মাধ্যমে তোমাকে দিতে চায়। এরপর সেই বৃদ্ধ লোকটি আরো বলে শাওয়ের হয়তো আপন বলতে কেউ নেই, তাই তাকে সব সময় আগলে রেখো। এরপর সানের বাবা এসে তার দোকান ভাঙচুর করে, কারণ তার বাবাও জানতে পেরে গিয়েছে যে সান প্রি ফিউনারালের মতো এরকম অদ্ভুত একটি কাণ্ড করেছে এবং তার জন্যে পুলিশ স্টেশনেও যেতে হয়েছে। সে যখন সানকে মারতে যায় তখন শাও এসে তার সামনে দাঁড়ায়, বলে এই আইডিয়াটা আমার ছিল, মারতে হয় আমাকে মারুন। সানের বাবা বলে ঠিকভাবে বিজনেসটা চালাতে না পারলে 1 মাসের মধ্যে এই দোকান ছেড়ে চলে যাবে। তখন সান তার বাবার সাথে ঝগড়া শুরু করে। তার বোন তাকে চর মেরে তার বাবাকে নিয়ে চলে যায়। এরপর রাতের বেলা সান শাওয়ের ভেঙে যাওয়া লাঠিটা জোড়া লাগিয়ে দেয়। সে দেখতে পায় শাও কান্না করছে। শাও তাকে বলে আমি তোমাকে আবারও বিপদে ফেলেছি তাই না? সান বলে এতে তোমার কোনো দোষ নেই। তখন শাও বালিশের নিচ থেকে স্মার্ট ওয়াচটি বের করে, বলে আমার ঘড়িটিও ভেঙে গিয়েছে, তুমি কি এটাকেও সারাতে পারবে? সান তার কাছ থেকে কয়েকদিন সময় চেয়ে নেয় এবং মার্কার দিয়ে তার হাতে একটি ঘড়ি এঁকে দেয়, বলে স্মার্ট ওয়াচটি সারানোর আগ পর্যন্ত আপাতত এই ঘড়িটি পরে থাকো। পরদিন সকালে সান রিয়েলাইজ করে শাওয়ের স্কুল যাওয়ার বয়স হয়েছে, তাকে স্কুলে ভর্তি করানো উচিত। তাই এই বিষয়টি আলোচনা করার জন্য সে শাওয়ের আঙ্কেলের কাছে যায়। তার আঙ্কেল বলে তার পক্ষে শাওয়ের দেখাশোনা
পড়াশোনা করা সম্ভব নয় এবং শাওয়ের আপন বলতে আর কেউ নেই। তাই সে সানকে একটি পরামর্শ দেয়, বলে তুমি চাইলে শাওকে অ্যাডপ্ট করতে পারো, অর্থাৎ একে তোমার মেয়ে হিসেবে দত্তক নিতে পারো। সান তখনই শাওয়ের আঙ্কেলকে নিয়ে অ্যাডপশন সেন্টারে চলে আসে। সেখানকার অফিসার বলে কোনো বাচ্চাকে দত্তক নিতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই বিবাহিত হতে হবে। তাই সান তার অ্যাসিস্ট্যান্ট ইনের কাছে গিয়ে বলে সে শাওকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু অবিবাহিত ব্যক্তি বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে না। তাই এখন ইনকে বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তখন ওয়াং ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে ইনের বাসায় ওয়াংকে দেখে একদম হতবাক হয়ে যায়। তারা সানকে বলে কয়েকদিন আগেই তারা বিয়ে করে নিয়েছে। তখন সানের মাথায় একটি আইডিয়া আসে। সে ওয়াং এবং ইনের মাধ্যমে শাওকে অ্যাডপ্ট করে নেয়। এরপর তারা শাওকে স্কুলে ভর্তি করায়, কিন্তু সে স্কুলে যেতে চায় না। তাই সান তাকে জবরদস্তি করে স্কুলে রেখে আসে। সান শাওয়ের স্মার্ট ওয়াচটি রিপেয়ার করতে যায়, কিন্তু তাদের পক্ষে সেটা রিপেয়ার করা সম্ভব নয়। তাই সান একটি নতুন স্মার্ট ওয়াচ কিনে শাওকে গিফট করে। শাও বলে সে নতুন স্মার্ট ওয়াচ চায় না, সে শুধু তার দিদার ভয়েস শুনতে চায়। তখন সান তাকে প্রমিস করে, বলে যেভাবেই হোক শাও আবারও তার দিদার ভয়েস শুনতে পাবে। কিছুক্ষণ পর সানের এক্স গার্লফ্রেন্ড শিশি তার দোকানে আসে, বলে তার বয়ফ্রেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তার বডি সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে। তাই সে সানকে রিকোয়েস্ট করে তার বয়ফ্রেন্ডের বডি ফিউনারালের জন্য প্রস্তুত করে দিতে, কারণ অন্যান্য ফিউনারাল এজেন্সি এর জন্য অনেক বেশি টাকা চাইছে, যেটা তার পক্ষে দেয়া সম্ভব নয়। কিন্তু সান তার সাহায্য না করে তাকে চলে যেতে বলে। তখন শাও শিশিকে বলে আমি তোমাকে সানের ফোনে দেখেছি, তোমার ছবি দেখে সান প্রতি রাতে কান্না করে। এই শুনে শিশি আবারও সানের কাছে ফিরে যায় এবং সে তার ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চায়। সান তাকে ক্ষমা করে দেয়, বলে বিকৃত বডিকে ফিউনারালের জন্য তৈরি করা আমার একার পক্ষে সম্ভব নয়, এর জন্য আমার বাবার সাহায্যের প্রয়োজন, কিন্তু তার সাথে আমার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। তখন শাও বলে তোমার বাবাকে আমি ভয় পাই না, তার কাছে আমি তোমাকে নিয়ে যাব। এরপর শাও সানকে তার বাবার কাছে নিয়ে আসে। সে সানের বাবার কাছে গিয়ে বলে তোমার ছেলে তোমার সাথে কথা বলতে চায়, তুমি ঠান্ডা মাথায় তার কথা শুনবে, তার সাথে ঝগড়া করবে না। সানের বাবা বলে তুমি আমাকে দাদু বলে ডাকতে হবে, তাহলে আমি তোমার কথা শুনবো। তখন শাও সানের বাবাকে দাদু বলে ডাকে। সান তার বাবার সাথে কথা বলে তাকে রাজি করে ফেলে। তখন তার বাবা তার কাছ থেকে মদ বা অ্যালকোহল চেয়ে নেয়। তিনি বলেন অনেক দিন ড্রিঙ্কস করি না, আর তোমার বোনকে এই বিষয়ে কিছুই বলবে না। এরপর তার বাবা তাকে শিখিয়ে দেয় কিভাবে বিকৃত বডিকে ফিউনারালের জন্য তৈরি করতে হবে। কয়েক ঘন্টা চেষ্টার পর তারা সফলভাবে কাজটি করে ফেলে। তখন হঠাৎ তার বাবা অজ্ঞান হয়ে যায়। এর কারণ হচ্ছে তিনি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলেন। এটা জানতে পেরে তার বোন তার উপর প্রচন্ড রেগে যায়। তখন শাওয়ের স্কুল থেকে ফোন আসে, সানকে এক্ষুনি স্কুলে যেতে বলে। স্কুলে এসে জানতে পারে শাও অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে, এজন্যে সে শাওয়ের হয়ে সবার কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় সানের বাবা তাকে বলে তোমার বড় ভাই আমাদের এই বিজনেসের জন্য প্রাণ হারিয়েছে। সে একটি ছোট বাচ্চার মৃতদেহকে লেক থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই মারা যায়, এবং আমি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি আমাদের এই বিজনেসটা দাঁড় করানোর জন্য। আজকের পর থেকে আমাদের সমস্ত প্রপার্টির মালিক তুমি। এরপর থেকে সান পুরো দমে তার কাজ চালিয়ে যায়। সবাই তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে। দেখা যায় সে একটি বড় সফটওয়্যার কোম্পানিতে আসে। তারা শাওয়ের স্মার্ট ওয়াচটি সারাই করতে না পারলেও শাওয়ের দিদার ভয়েস রেকর্ডগুলো রিকভার করতে সক্ষম হয়। এরপর তারা সবাই মিলে শাওয়ের জন্মদিন সেলিব্রেট করে। সান তাকে একটি ডল উপহার দেয়। ডলের লেজে একটি বাটন রয়েছে। বাটনটি প্রেস করতেই ডলের ভেতর থেকে তার দিদার ভয়েস রেকর্ডগুলো শোনা যায় তার দিদা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। এই শুনে শাও প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। একই সাথে অনেক দিন পর দিদার ভয়েস শুনতে পেরে সে খুশিতে সানকে জড়িয়ে ধরে। পরদিন সান শাওকে স্কুলে পৌঁছে দেয়। স্কুলের বাহিরে শাওয়ের আঙ্কেলের সাথে একজন মহিলাকে দেখতে পায়। তিনি বলেন এই মেয়েটির নাম ফেই। মেয়েটি হচ্ছে তার ছোট বোন এবং ফেই হলো শাওয়ের মা। তার কথা শুনে সান অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি বলেছিলেন শাওয়ের মা মারা গিয়েছে। তখন ফেই তাকে বলে পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়েছিলাম শাওকে তার দিদার কাছে রেখে যেতে। শাও সত্যি আমার মেয়ে। তার কথা সান মোটেও বিশ্বাস করছিল না। সে বলে শাওয়ের বাঁ পায়ে ডায়মন্ড আকৃতির একটি দাগ রয়েছে। এছাড়াও শাওকে পেতে আমি ডিএনএ টেস্ট করতেও রাজি। তার কথায় কান না দিয়ে সান সেখান থেকে চলে যায়। বিকেলে সে শাওয়ের চুল বেঁধে দিচ্ছিল। তখন সে শাওকে জিজ্ঞেস করে তুমি কখনো তোমার বাবা মাকে দেখেছো? শাও বলে দিদা বলেছে আমার কোনো বাবা মা নেই। তখন সান দেখতে পায় শাওয়ের চুলের ক্লিপটি ফ্লোরে পড়ে রয়েছে। সেটা নিতে গিয়ে সে দেখে শাওয়ের বাঁ পায়ে ডায়মন্ড আকৃতির একটি দাগ রয়েছে। সে রিয়েলাইজ করে ফেই নামের মেয়েটি হয়তোবা সত্যি শাওয়ের মা। এরপর সে সিগারেট খেতে বাহিরে আসে। দেখতে পায় ফেই তার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে।
সে সানকে বলে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে। সান প্রচন্ড রেগে গিয়ে বলে, এতদিন তুমি কোথায় ছিলে যখন তার দিদা মারা গিয়েছিল, যখন তার দেখভাল করার জন্য কেউ এগিয়ে আসেনি, যখন তার আন্টি তাকে ঘরে জায়গা দেয়নি। এখন তার দেখাশোনা করার জন্য আমরা রয়েছি। সে নিশ্চিন্তে থাকার মতো একটি জায়গা পেয়েছে। এটাই হচ্ছে তার বাড়ি। তার বাড়ি থেকে কেউ তাকে নিয়ে যেতে পারবে না। তখন ফেই তার কাছে ক্ষমা চায়, নিজেকে মারতে শুরু করে। বলে হাই স্কুলে পড়ার সময় একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর ছেলেটি আমাকে ফেলে চলে যায়। এরপর শাওকে তার দিদার কাছে রেখে আমি কাজের উদ্দেশ্যে অন্য দেশে যাই, কিন্তু দুর্ঘটনাবশত পুলিশ আমাকে আটক করে ফেলে। এত বছর আমি জেলখানায় কাটিয়েছি, কারো সাথে যোগাযোগ করতে পারিনি। সবাই ভেবে নিয়েছে আমি হয়তো মারা গিয়েছি। এই বলে সে প্রচুর কান্নাকাটি করে সানের কাছে তার মেয়েকে ভিক্ষে চায়। তখন সান বলে, এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমার 3 দিন সময় লাগবে। পরদিন খাওয়ার সময় শাও তাকে বলে, তোমাকে দেখে মোটেও খুশি মনে হচ্ছে না। তখন সান হাসির অভিনয় করে। তার খাবার নিচে পড়ে গেলে সে তা কুড়িয়ে খেয়ে নেয়। বলে, তোমার দিদা ঠিকই বলেছিল, খাবার কুড়িয়ে খেলে কোনো প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা খাবারের দানাই মূল্যবান এবং কষ্টার্জিত। এরপর শাও বলে, আগামীকাল তার স্কুলে একটি অনুষ্ঠান হবে যেখানে বাচ্চাদের গার্ডিয়ানকে যেতে হবে। ওয়াং এবং ইন যেতে চাইলেও সে তাদেরকে নিতে রাজি হয় না। সে সানকে নিয়ে তার স্কুলে চলে আসে। গার্ডিয়ানদেরকে নাচ গানে অংশগ্রহণ করতে হয়। সানের নাচ দেখে সবাই হেসে লুটিয়ে পড়ে। এরপর দৌড় প্রতিযোগিতায় তারা প্রথম হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাচ্চারা তাদের বাবা মায়ের ছবি আঁকে। শাও সানের ছবি এঁকে বলে, তুমি মিথ্যা বলেছিলে। আমি জানি দিদা আর কখনোই ফিরে আসবে না, কিন্তু এখন আমার আর মন খারাপ হয় না, কারণ এখন আমার বাবা আছে। সানের প্রতি তার এই ভালোবাসা দেখে কিছুতেই তার কান্না আটকে রাখতে পারে না। বাড়ি ফিরে সান তার চুল বেঁধে দেয়। বলে, শাও তুমি কি বড় হয়ে আমাকে ভুলে যাবে? শাও বলতে থাকে, আমার বাবার নাম সান, বাড়ির নাম আপস্কাই, রোড নাম্বার 73, ইউহুয়া ডিস্ট্রিক্ট, ইয়ানজিং সিটি। তোমার অ্যাড্রেস আমার মুখস্থ, আমি তোমাকে কখনোই ভুলবো না। এই বলে সে সানের গালে চুমু খায়। সান আবারও ইমোশনাল হয়ে পড়ে। রাতের বেলা ফেই শাওকে নিতে আসে। সে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে শাওয়ের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র তাকে বুঝিয়ে দেয়। বলে, এইখানে তার জামা কাপড় এবং কিছু স্ন্যাক্স রয়েছে, এইগুলো শাওয়ের খুব পছন্দের। আর তার কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই ডলটা। এর ভেতরে তার দিদার ভয়েস রেকর্ড রয়েছে। সে পানি পান করতে মোটেও পছন্দ করে না, তাকে বারবার মনে করিয়ে দিতে হয় এবং সে খুব দ্রুত খাবার খায়। নিচে পড়ে গেলে তা কুড়িয়ে খেয়ে নেয়। এইসব বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে এবং আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি শাওকে কখনো কষ্ট দাও তাহলে আমি তোমাকে মেরে আবারও জেলে চলে যাব। এই বলে সে তাকে চলে যেতে বলে। ফেই গাড়িতে উঠে পড়ে। তখন সান দৌড়ে যায়, জানালা দিয়ে তাকে কিছু টাকা দেয়। ফেই টাকাগুলো নিতে চাইছিল না, সে তাকে জোরপূর্বক টাকাগুলো দিয়ে দেয়। তখন হঠাৎ শাও ঘুম থেকে জেগে ওঠে। বলে, আমি কোথায়? এই মহিলাটা কে? ফেই বলে, আমি তোমার মা। শাও বলে, আমার কোনো মা বাবা নেই। তখন সান তাকে বলে, এই মহিলাটি সত্যি তোমার মা, উনি তোমাকে বাড়ি নিয়ে যাবে। এই শুনে শাও প্রচুর কান্নাকাটি শুরু করে। সে কিছুতেই ফেইয়ের সাথে যেতে চায় না। ফেই সানের কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমাদেরকে যেতে দিন। এই বলে সে শাওকে নিয়ে চলে যাচ্ছিল। শাও গাড়ির পেছন থেকে সানকে চিৎকার করে ডাকে। তার ডাক সানের হৃদয়ে গিয়ে লাগে। সান প্রাণপণে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে তারা অনেক দূর চলে যায়। সে বুঝতে পারে ছোট্ট মেয়েটিকে সে কত বেশি ভালোবেসে ফেলেছে। পরদিন ওয়াং এবং ইন সানকে দোষারোপ করে। বলে, আমাদেরকে জিজ্ঞেস না করে তুমি কিভাবে পারলে শাওকে তার হাতে তুলে দিতে? এই জন্যেই তোমার বাবা এবং বোন তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার ভালোবাসার মানুষটিও অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। তখন তার বোন তাকে কল করে বলে তার বাবা মারা গিয়েছে। এই শুনে সান প্রচন্ড কষ্টে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। তার বাবা তার জন্য একটি চিঠি রেখে গিয়েছে। চিঠিতে সে বলেছে তার ফিউনারালটা যেন সান নিজ হাতে করে এবং অবশ্যই যাতে স্বল্প খরচে করা হয় এবং তার অস্থি বিসর্জনটা যেন অন্যরকম হয়। সে এই বিষয়টা তার বোনকে বলে। তার বোন বলে, বাবার অস্থি আমার কাছেই থাকবে, তোমার বিশ্বাস নেই, এগুলো নিয়ে তুমি আবারও হয়তো এক গন্ডগোল পাকাবে। তখন সান তার বাবার অস্থির কৌটাটা ছিনিয়ে নিয়ে যায়। সে ওয়াং এবং ইনকে নিয়ে সমুদ্রের বিচে চলে আসে। তার বোন তাদেরকে ফলো করে সেখানে চলে আসে। সান আতশবাজির মাধ্যমে তার বাবার ছাইগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে দেয়। তখন ফেই তাকে ফোন করে বলে শাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তখনই বেরিয়ে পড়ে। ফেইকে নিয়ে পুরো শহরে শাওকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। সান সবাইকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। হঠাৎ সে শাওয়ের গলার আওয়াজ শুনতে পায়। শাও চিৎকার করে সানকে ডাকছে। সান তাকে দেখতে পেয়ে দৌড়ে যায়।
যায়। রেগে গিয়ে বলে, মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে আসলে কেন? যদি কেউ তোমাকে কিডন্যাপ করে নিত, যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো, অথবা যদি তুমি হারিয়ে যেতে, তাহলে কি হতো ভেবেছো? তখন শাও বলতে শুরু করে, আমার বাবার নাম সান, বাড়ির নাম আপস্কাই, ইউহুয়া ডিস্ট্রিক্ট, ইয়ানজিং সিটি। তোমার অ্যাড্রেস আমার মুখস্থ। আমি ওর সাথে থাকতে চাই না, কারণ তুমি আমার বাবা। এই শুনে সান তাকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, আমি প্রমিস করছি আর কখনো তোমাকে আলাদা হতে দিব না। কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও অনেক বড় হয়। এটা বুঝতে পেরে ফেই দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। পরদিন ফেই শাওয়ের সমস্ত জিনিসপত্র সানকে দিয়ে যায়। সান তাকে ডেকে বলে, তোমার কি আমার ফিউনারাল বিজনেসটা নিয়ে কোনো প্রবলেম রয়েছে? ফেই বুঝতে পারে সান তাকে বিয়ের জন্য প্রপোজ করছে। এরপর গল্পের শেষ দৃশ্যে দেখা যায় তারা সবাই একসাথে বসে আকাশের পানে চেয়ে রয়েছে। সবাই সবার হারিয়ে ফেলা মানুষগুলোকে তারার মাঝে খুঁজে বেড়াচ্ছে। এই অসাধারণ গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।